এই শুনছো, আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেল ডায়েরির পক্ষ থেকে আমি উর্মি। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, প্লিজ প্লিজ প্লিজ। আপনি কোন দিকে তাকিয়ে আছেন? সামনে থাকা বইয়ের দিকে, নাকি আপনার বইয়ের পাতা আমার মুখে লেখা? জায়ান হালকা একটা হাসি দিয়ে বলে, তোমার চোখে আমার প্রশ্নের উত্তর থাকে, বইয়ের পাতায় তো শুধুমাত্র শব্দ থাকে। অবনী এক চিলতে হাসি দিয়ে বলতে থাকে, আপনি কি দিন দিন কবি হয়ে যাচ্ছেন নাকি? গম্ভীর গলায়। না, আমি শুধু লেখার চেষ্টা করছি, কিভাবে কেউ কাউকে দেখে ধ্বংস হতে চায়, এটাই হবে আমার গল্প। অবনী কিছু বলবে ঠিক তখনই রোশান এসে হাজির হয়, দু চোখে আগুন। রোশান পাশের একটা টেবিলে বসতে বসতে অবনীর দিকে তাকিয়ে কিছুটা বিরক্ত নিয়ে এবং কিছুটা কষ্ট নিয়ে বলে ওঠে, আমি কাউকে চোখ দিয়ে ভালোবাসা দিই না। আমি যাকে পছন্দ করি তাকে অন্য কারোর সাথে সহ্য করি না। অবনী রোশনের কথাগুলো শুনে তার দিকে ফিরে তাকায় এবং ধীর কণ্ঠে বলে, কেউ হয়তো বা পুরো কঠিন জিনিসটাকে তার নিজের বলে দাবি করতে চায়, কিন্তু অন্য কেউ সেটা সম্মান দিয়ে অর্জন করে নেয়। রোশন দাঁতে দাঁত চেপে অবনীর সামনে এসে দাঁড়ায় এবং বলে, তুমি মনে হয় ভুলে যাচ্ছ যে আমি যা চাই তা পেতে অভ্যস্ত। অবনী তখন একটা মিষ্টি হাসি দিয়ে রোশনকে বলে, আর আমি কখনো হার মানতে জানি না, সেটা মনে হয় আপনি জানেন না। অবনীকে এইরকম করা কথা জবাব দিতে দেখে জায়ান একটা মিষ্টি হাসি দিয়ে সেখান থেকে উঠে চলে যায়। এতে করে যেন রোশনের মেজাজ আরও বেশি খারাপ হয়ে যায়। দূর থেকে কেউ একজন এই দৃশ্যটা দেখে সে মনে মনে একটা শয়তানি হাসি দেয়। পরের দিন রাতের বেলায় রশনি ঘরে বসে তার বান্ধবীর সাথে ফোনে কথা বলছিল। তুই বুঝলি না, ওই জায়ান এখন ওই মেয়ে অবনীর পিছনে ঘুরছে। আমি তাকে শান্তিতে রাখবো না। কিন্তু তোর ভাইকে তো দেখেছি কলেজে ওই মেয়েটার পিছনে ঘোরাঘুরি করছে। ভাই হোক না ওই মেয়ে যত দাবিদার, আমি শত্রুতার কানে ফিসফাস করে আগুন লাগায়, আর আমি সেটা করতে পটু। এই কথা বলে সে ফোন কেটে দেয়। ইনস্টাগ্রামে অবনীর একটা ফেক অ্যাকাউন্ট খুলে স্টোরি বানাতে থাকে। ভার্সিটির মাঠের এক কোণে বসে আছে দিশা আর অবনী। তুই এমন ভঙ্গিতে বসে আছিস মনে হচ্ছে তুই দুদিকের জালে আটকে গেছিস। তখনই অবনী একটা হাসি দিয়ে বলে, হ্যাঁ, তাই একজন আমাকে আগুনে পুড়িয়ে মারতে চায়, তো আরেকজন চোখ ভিজিয়ে দেয়। এখন তুই বল কোনটা নিরাপদ? আমি তো শামীমের মতো প্রেমিক পেয়ে ধন্য। ছেলে না, যেন হ্যান্ডসাম টেডি বিয়ার। তুই দুজনের মধ্যে কোনো কিছুই ওর মধ্যে নেই। তোদের সম্পর্ক দেখে মাঝে মাঝে মনে হয় প্রেম মানে হচ্ছে ফুল চা কফি টাইপ কিছু একটা নাম। পেছন থেকে কেউ একজন এগিয়ে আসে এবং একটা হাসি দিয়ে বলতে থাকে, আবার আমার নাম নিয়ে তোমার ভাবনা চলছে অবনী? তুই যে ভাব, সুইট কথা বলিস না। দিশার মতো জ্বলন্ত একটা মেয়ের সাথে কেমনে এমন কিউট একটা ছেলের প্রেম হয় বুঝি না। হাসতে হাসতে, তাই তো তোকে বলি নিজেকে একটু কম আগুনে রাখ, নইলে তোর প্রেমের জলে কয়লা হবে ছেলেরা, বিশেষ করে ওই দুজন। কিন্তু আমি তো আগুন নই, না কখনো নিজেকে সেরকম কিছু ভাবি। কেউ যদি আমাকে আগুন ভেবে পুড়ে মরতে চায়, তবে আমার কি করার আছে? তবে তুমি যাই বলো অবনী, তুমি দেখতে যেমন মাশাআল্লাহ তেমনি তোমার সাহস নজর কাড়ার মতো। সেটাকে তুমি আগুন বলো বা ঘায়েল করা অ্যাটিটিউড বলো। ওরে বাবা, তুমি তো দেখছি খুব ভালো বিশ্লেষক যে হয়ে গেছো। এই, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি অবনী? এভাবেই ওদের কথোপকথন চলতে থাকে। কলেজের ক্যাম্পাসে নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে ততই যেন ক্যাম্পাসের উত্তেজনা বেড়ে উঠছে। একদিকে রোশনের ভয়ঙ্কর আচরণ আর অন্যদিকে জায়ানের নিশ্চুপ আচরণ। এদিকে ক্যাম্পাসের নির্বাচনের সময় চলছে, বড় বড় ব্যানার ঝুলছে, পোস্টার ছাপানো হয়েছে, দেয়ালে দুই প্রতিদ্বন্দ্বীর গ্রুপের পোস্টার শোভা পাচ্ছে। রওশন আহমেদ, জায়ান ফারুকীর নাম।
রোশান এমপি পিতার সন্তান, ক্ষমতার আসনে বসতে চায় নিজের প্রভাব খাটিয়ে। আর জায়ান বড়লোক বাপের সন্তান হওয়ার সাথে তার কারিশমা দিয়ে মানুষের মন জয় করতে চেয়েছে। অবনী লাইব্রেরি থেকে বের হয়ে সময় দেখে পুরো ক্যাম্পাসটা উত্তেজনায় গরম। দুই পক্ষের সমর্থনরা মুখোমুখি। একজন সিনিয়র বলল, রোশান আর জায়ানের লড়াই শুধু রাজনীতির জন্য না, এটা ব্যক্তিগত। হ্যাঁ, এটাই তাদের পারিবারিক দ্বন্দ্ব। অবনী ধীরে ধীরে হেঁটে যাচ্ছিল ক্যাম্পাসের ভেতর দিয়ে। হঠাৎ কয়েকজন অপরিচিত ছেলে এসে তার সামনে দাঁড়ায়। ছেলেটি তখন বলে, এই শোনো, তুমি মনে হয় রোশন ভাইয়ার খুব কাছের মানুষ, তাহলে আমাদের একটু সুবিধা পাইয়া দাও না। অবনী বিরক্ত হয়ে বলে, তোমাদের মাথা ঠিক আছে? আমি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নই। ছেলেগুলো হাসাহাসি করছিল। তখনই পেছন থেকে এক কণ্ঠস্বর ভেসে এলো। জায়ান কড়া গলায় বলল, দূরে সরো ওর সামনে থেকে। ছেলেগুলো অবাক হয়ে পেছনে ফিরে তাকায়। জায়ান ধীরে ধীরে এগিয়ে এসে অবনীর সামনে দাঁড়ায়। এক হাত পকেটে রেখে আরেক হাত দিয়ে চশমা ঠিক করলো। এই শহরে অনেক কিছুরই দাম কমে গেছে, কিন্তু তোমাদের মতো নোংরা মানুষদের দাম এখনো কি করে কমলো না সেটাই বুঝতে পারলাম না। ছেলেগুলো দ্রুত সরে পড়ল ওই কথা শুনে। অবনী বিস্ময়ে তাকিয়ে রইল। জায়ান তখন মুচকি হেসে অবনীকে জিজ্ঞেস করলো, ভয় পেয়েছো তুমি? অবনী এক সেকেন্ড চুপ করে থেকে বলল, আমি কখনো ভয় পাই না। হাসতে হাসতে, ভালো, কারণ আমি ভয় পাওয়ার নতে বিশ্বাস করি না, সুরক্ষায় বিশ্বাস করি। জায়ানের দিকে তাকিয়ে কিছু বলতে যাচ্ছিল, তখনই প্রবেশ হয় রোশানের। গর্জনের মতো আওয়াজ হলো। কয়েকটা মোটর বাইক ক্যাম্পাসে ঢুকে গেল। চোখে জ্বলন্ত আগুন তার। চোখ সরাসরি অবনী আর জায়ানের দিকে। সে এগিয়ে এলো ধীর পায়ে, যেন মৃত্যুর বার্তা নিয়ে আসছে। রোশান ঠান্ডা গলায় কিন্তু ভয়ঙ্কর গম্ভীর একটা দৃষ্টটায় বলে, একদম পছন্দ হচ্ছে না এইসব। তাহলে চোখ সরিয়ে নাও। রোশানের মুষ্টি শক্ত হয়ে উঠল। রোশান এক ধাপ এগিয়ে এসে বলল, তোর সাহস তো দেখি দিন দিন বেড়েই চলছে। তবে একটা কথা মনে রাখিস, অবনী আমার অধিকার, আর আমার অধিকারকে কেউ কেড়ে নিতে পারে না। অবনী চমকে তাকায় রোশানের দিকে। এই, আপনি কি বলছেন? হাসতে হাসতে, আহা, তাহলে একতরফায় ভালোবাসায় অসুখে ভুগছিস? এ কথা শুনেই যেন রোশানের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে এক ধাক্কায় জায়ানকে পিছনে ঠেলে দিল। চারপাশের সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল। এই ক্যাম্পাসে যদি কেউ অবনীর পাশে দাঁড়ায়, সেটা আমি হব, তুই না। জায়ান নিজেকে সামলে নিয়ে গা ঝাড়া দিয়ে দাঁড়ালো। ঠান্ডা গলায় বলল, এই খেলাটা তাহলে জমবে এবার। খেলাটা এবার জমবে। অবনী হতভম্ব হয়ে দেখছে দুই শত্রুকে। এক মুহূর্তেই সে বোঝার চেষ্টা করছে কোনটা সত্যি জায়ানের আচরণ, নাকি রোশানের এই অগ্নিচক্ষু ভরা রাগ। পরের দিন অবনী বান্ধবীদের সাথে বই হাতে ক্লাস ক্যাম্পাসে ঢুকেছে। তখনই রোশানের সাথে তার চোখাচোখি হয়। রোশানকে সে হালকা বিদ্রূপের হাসি দিয়ে বলল, আপনি তো সবার লাইফ কন্ট্রোল করতে চান দেখছি। একবার নিজেকে আয়নায় দেখেছেন? অহংকারে ভরা মানুষের আয়না নিজের মুখ চিনতে ভুল করে। হাসতে হাসতে, এই মেয়ে আবার জবাব দেয়, সাহস তো কম না দেখছি। আপনাকে ভয় পাওয়ার মতো কিছু নেই। আমি কাউকে ভয় পাই না, আপনাকেও না। প্রথমবার একটু থেমে যায়। তার চোখে এক ধরনের আগ্রহ নিয়ে রোশান বলল, তাই নাকি? তুমি একমাত্র মেয়ে যে আমার চোখে চোখ রেখে কথা বলতে সাহস করতে পারো। এইবার আমাদের খেলাটা ভালোই জমবে। অবনীর বন্ধু দিশা অবনীর কানে কানে বলে ওঠে, এই, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি অবনী? উনি আমাদের এমপির ছেলে। রোশন ভাই খুবই ভয়ঙ্কর এবং খুবই দাম্ভিক ছেলে। তাতে কি হয়েছে? ওর ওই দম্ভটাই তো আমি সহ্য করতে পারি না। আর যে মেয়ে মানুষ পছন্দ করে না, সে কেন আমার সাথে এরকম করে? এটাও ভাববার বিষয়। তোর সাথে তো দেখছি ওনার ব্যবহার সম্পর্কটাই আলাদা। অবনী বিরক্ত হয়ে বলতে থাকে, যতই ভিন্ন ব্যবহার করুক, আমি জানি ওনার ভিতরে একটা অহংকারী জানোয়ার বসে আছে। এরকম কথা বলিস না, শুনতে পারলে আবার খারাপ হয়ে যাবে।
রোশনের সাথে বসা ছিল তার সহযোগী তানভীর। সে বলে ওঠে, ভাই এ মেয়েটা কিন্তু ভয়ঙ্কর, আপনার কথা পাত্তাই দেয় না। রোশন দাঁতে দাঁত চেপে বলতে থাকে, এই ক্যাম্পাসে একটাই মেয়ে যে আমার চোখে চোখ রেখে কথা বলার সাহস করেছে, আর বাকি মেয়েরা আমি একটু চিৎকার করলেই দৌড়ে দেয়। কিন্তু এই মেয়ে সেরকম না, তার চোখে ভয় বলে কিছু নেই। কিন্তু সে জানে না আমি যা চাই তা হাসিল করেই ছাড়ি। তাহলে কি ভাই ওকে টার্গেট করলেন নাকি? গম্ভীর গলায়। টার্গেট নয়, সে এখন আমার চ্যালেঞ্জ, আর আমি কখনো চ্যালেঞ্জে হারি না। খুব গরম পড়েছে। ক্যাম্পাসে খোলা মাঠের উপরে ছেলেমেয়েরা যার যার মতো আড্ডা দিচ্ছে, আর দূরে একটা গাছের পাশে অবনী আর জায়ান দাঁড়িয়ে আছে। নিজেদের মধ্যে হাসি ঠাট্টা চলছে। একটু দূর থেকে এটা দেখে রশনি। তার চোখে রোদ চশমা, হাতে একটা স্টাইলিশ ব্যাগ, ঠোঁটে একটা বিদ্রুপের হাসি। নিজের মনে ফিসফিস করে বলতে থাকে, নাটক চলছে দুজনের, নাটকে নায়ক হয়ে গেছো তাহলে তোমরা। তবে এটা বেশি দিন চলবে না। জায়ান, তোমার এই হাসিটা আমি চিরদিনের জন্য মুছে দিব। তোমার প্রেমের গল্পের মাঝে আগুন লাগাতে আমাকে আসতে হবে। খেলা শুরু হবনি, এবার আসল নাটক তোকে আমি দেখাবো। এ কথা বলেই সে রহস্যময় একটা হাসি দেয়। জায়ান সেখান থেকে সরে যেতেই অবনী আর দিশা দুজনেই একসাথে হাঁটতে থাকে। তখনই হঠাৎ করে কোথা থেকে এসে রশনি দাঁড়ায় অবনীর পাশে। অবনী সামনে এসে দাঁড়িয়ে বলতে থাকে, আহা, এই তো দেখছি আমাদের ক্যাম্পাসের টপ নায়িকা হয়ে গেছে। শুনলাম বড় বড় নাটক চলছে তোমার জীবনে। এই যে ভালোবাসা আর ভালোবাসার টানটানি, এসব করে কি লাভ? তোমার মতো মিডল ক্লাস মেয়েদের জায়গা তো ওই একটাই। এত বড় উঁচু উঁচু স্বপ্ন দেখে কি লাভ? আর একটা কথা, কখনো জায়ান, কখনো রোশন ভাইয়া, তুমি তো দেখছি ছেলেদের ভালোই ফাঁদে ফেলতে পারো। তো ভার্সিটিতে কি করো? পড়াশোনার জন্য আসো নাকি ছেলেদের নিয়ে খেলা করার জন্য? ঠিক সেই মুহূর্তেই দূর থেকে হঠাৎ জায়ান এগিয়ে আসে। রাগে তার চোখ লাল বর্ণ ধারণ করে আছে। জায়ান চিৎকার করে রশনিকে বলতে থাকে, শ্রদ্ধা করতে শেখো। রোশনি অবনী কাউকে ফাঁদে ফেলার জন্য এখানে আসেনি। আর সে মাথা নিচু করে কেন হাঁটবে? সে মাথা উঁচু করে হাঁটার জন্যই এখানে এসেছে। আর মনে রেখো, তোমার মতো মেয়ের বিশেষ ফুলের গন্ধে কখনো কারোর ভালোবাসা মরে যায় না। ওদের এই সমস্ত কথাবার্তা শুনে আশেপাশের সবাই হতবাক হয়, আর কেউ কেউ গুঞ্জন শুরু করে দেয়। অন্য দিকে থেকে এসে দাঁড়ায় রোশন। ঠান্ডা অথচ তীক্ষ্ণ দৃষ্টি, রোশনের মুখে বিদ্রুপের হাসি। রোশন ব্যঙ্গ করে বলতে থাকে, বাহ, ভালোই চলছে এখানে। তো এই নাটক কবে থেকে শুরু হলো? রোশনের গলা এতটাই ভয়ঙ্কর শোনায় যে রশনি থতমত খেয়ে যায়। রোশন চিৎকার করে রশনির উদ্দেশ্য বলতে থাকে, রশনি, একটা মেয়ে হয়ে কিভাবে তুমি আরেকটা মেয়েকে অপমান করতে পারো? স্বার্থ আর হিংসা মানুষকে সব সময় পাগল বানিয়ে দেয়। আর যেটা তুমি হয়ে গেছো, কোনখানে কি বলতে হয় সেটা মনে ভুলে গেছো। এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। রশনি ঠান্ডা স্বরে দাঁতে দাঁত চেপে বলে, আসলে ভাইয়া। বাকিটুকু বলার আগেই রোশন তাকে থামিয়ে দেয় আর এক ধমক দিয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে। রাগে ক্ষোভে রশনির মুখটা থমথমে হয়ে যায়, চোখে পানি জমে, কিন্তু সেটা দুঃখের নয়, রাগ আর অপমানের। সে তার নখের ভিতর দিয়ে হাত চেপে ধরে, ঠোঁট কামড়ে ধরে, যেন কোনোভাবে নিজের রাগকে সামলাচ্ছে। ধীর পায়ে ক্যাম্পাস ছেড়ে চলে যায় রশনি, কিন্তু যাওয়ার সময় তার চোখে লুকানো এক ভয়ঙ্কর প্ল্যানের ঝলক দেখা যায়। সে যেতে যেতে মনে মনে বলে, আজ এই মেয়েটার জন্য ভয় হয়ে তুই আমাকে সবার সামনে অপমান করলি ভাইয়া। তোর মতো স্বার্থপর হিংসা মানুষের জন্য আজ আমাকে লজ্জা পেতে হলো। তবে আমিও এই শেষ দেখে নেব। অবনীর পাশে দাঁড়িয়ে ফিসফিস করে দিশা বলতে থাকে, অবনী, রোশন ভাইয়ার চোখে কেমন জানি অদ্ভুত কিছু ছিল, আমি ভয় পাচ্ছি। রোশনি এভাবে চুপচাপ চলে যাওয়ার মতো মেয়ে না। সে নিশ্চয়ই সামনে কোনো কিছু ভয়ঙ্কর করতে যাচ্ছে। রোশন একটা রাগী লুক নিয়ে অবনীর দিকে তাকায়, এক পলক জায়ানের দিকে কাঁধ ফিরিয়ে দেখে।
অগ্নিমূর্তি হয়ে সেখান থেকে চলে যায়। হোসেন ভাইয়া দিকে তাকিয়ে তার চোখের রাগ দেখে আমার ভীষণ ভয় হচ্ছে। ভয়কে জয় করতেই শেখো দিশা। ইউনিভার্সিটিতে নির্বাচনের দিন ঘনিয়ে এসেছে। জায়ান ও রোশান দুই প্রতিদ্বন্দ্বীর প্রচারণা তুঙ্গে। অবনী তাতে সরাসরি অংশ নেন না। এই সময় ঘটে যায় এমন একটা ঘটনা যেটা দেখে রোশানের মেজাজ জ্বলন্ত আগুনের মতো দাউ দাউ করে জ্বলে ওঠে। অবনী ক্লাস শেষে গার্ডেনের বেঞ্চে বসে নোট পড়ছিল। পাশে এসে বসে যায় জায়ান। তুমি এমন চুপচাপ থাকো কেন? অবনী আলকা হাসি দিয়ে বলে, আমি এখানে রাজনীতি করতে আসিনি, আমি শুধু পড়াশোনা করে একজন মানুষ হতে এসেছি। জায়ান তাকে গভীরভাবে দেখে এবং বলে, মানুষ হতে গেলে সাহসী হতে হয়। আর অবনী, তুমি তো সেটা হয়ে গেছো অনেক আগেই। আমি চাই তুমি আমার পাশে থাকো। আমি সবসময় তোমাকে নিয়েই ভাবি। তোমার এই সাহসিকতা আমার অনেক ভালো লাগে, আমার ভেতরে সাহস জগায়। আপনি কেন বারবার আমাকে নিয়ে ভাবেন? আর কি বললেন, আমি আপনার শক্তির কারণ? সত্যি কথা বলতে কি, আমি তোমার সাহসিকতাকে পছন্দ করি। তোমার নিজের প্রতি আত্মবিশ্বাস আর নিজেকে এইভাবে শক্ত রাখা সবকিছুই আমার ভালো লাগার কারণ। আর এই পছন্দটা রাজনীতির চাইতেও বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। অবনী এবার চুপ। কয়েক সেকেন্ড চুপ থাকার পর হালকা হাসে, কিন্তু উত্তর দেয় না। কিন্তু ওদের এই দুজনকে এভাবে দূরে থেকে দেখে নেয় রওশন। সে তার রুমে বসে হাত শক্ত করে টেবিলে চেপে ধরে চিন্তায় মগ্ন। ভাই, শুনেছি অবনী আর জায়ান একই সাথে তাদের কাজ দেখাশোনা করছে। আপনার বিপরীত দলের পাশে থাকে ওই মেয়েটা। বিস্মিত গলায়। ক্যাম্পাস অডিটোরিয়ামে দুই প্যানেলের শেষ বক্তব্য চলছে। জায়ান মঞ্চে উঠে যায়। আমরা চাই এক নিরাপদ ক্যাম্পাস, যেখানে মেয়েরা মুখ খুলতে পারবে, মেধাবীরা সামনে আসবে, যেখানে রোশনের মতো পিতার ক্ষমতা নয়, মানুষের মূল্যায়ন জয়ী হবে। তখনই পুরো হলে হাততালি পড়ে। রোশন ছেলেদের নিয়ে মিটিং রুমে প্রবেশ করে। কাল সকালে জায়ান জেনে উঠে দেখে তার সামনে আর ক্যাম্পাস নেই। আমি ওকে শেষ করে দিব। এদিকে অবনী জায়ানের সামনে এসে বলতে থাকে, জায়ান, আপনার বক্তব্যটা খুব সাহসী ছিল, সবাই সম্মান করছে আপনাকে। হেসে, তোমার মতো এমন সাহসী মেয়ে পাশে থাকলে সবাই সাহসী হয়ে যায়। চলো, তোমাকে আজ আমি পৌঁছে দেই। ক্যাম্পাস নিলিবিলি। করিডোর যেন ছিল জায়ান আর অবনীর একটা ছোট্ট রাজ্য। জায়ান ছাত্রনীতির বাইরে থাকা এক বিশাল মনের মানুষ। সে অবনীকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে। একেবারে ঠোঁট কাটা, স্ট্রেট ফরওয়ার্ড, কারো তোয়াক্কা না করা। মেয়েটা যেন দিন দিন জায়ানের হৃদয় কেড়ে নিয়েছে, সেখানে তৈরি করে এক বিশাল ভালোবাসার রাজত্ব। এর মাঝে একদিন জায়ান আর অবনী কথার মাঝে দুজন অনুভব করে দুজনের প্রতি টান। তুমি বুঝো না অবনী, তোমার চোখের জল থাকলে আমার বুকটা কেঁপে ওঠে। আমার ভালোবাসা কি একতরফা? যদি তাও হয়, তবে আমি চাই সে একপাশেই হোক, শুধু আমার। অবনী তখন কিছু বলে না, শুধু তার মনের ভেতরের এক ধরনের কম্পন শুরু হয়। সে নিজে থেকেই একদিন ডায়েরিতে লিখে ফেলে, জায়ান আমার দুর্বলতা হয়ে উঠেছে। আমি একটা সাহসী মেয়ে, কিন্তু ওর সামনে গেলেই আমার ভিতরটা কেমন যেন করে ওঠে। এভাবে করেই তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছিল। কথায় চিরকুটে, চোখে চোখ রেখে, বৃষ্টির দিনে দুজনে হেঁটে যাওয়া, লাইব্রেরির টেবিলে রেখে যাওয়া ছোট্ট চিরকুট। কখনো যদি অবনী ভার্সিটিতে না আসতো, তখন জায়ানের লেখা মেসেজ, আজকের দিনটা তোমায় ছাড়া কেমন অদ্ভুত লাগছে, চারিপাশ শূন্য, শুধু তুমি ছাড়া। দিশা, জায়ান আর অবনী দাঁড়িয়ে কোনো কথা বলছিল। হালকা বাতাসে অবনীর চুলগুলো উঠছিল। দিশা বলে, আজকে একটা চমক আছে, আর সেটা হবে। কথা শেষ করতে পারে না, তখনই দেখা যায় একটা এসইউবি গাড়ি এসে দাঁড়ায় তাদের সামনে। আর মুখে সেই চিরাচরিত বেপরোয়া ভাব। সে আর কিছু বলে না, সরাসরি এসে জায়ানের সামনে দাঁড়িয়ে জায়ানকে একটা ধাক্কা দেয় এবং গর্জে উঠে বলে, তোকে আগেও বলেছিলাম অবনীর ধারের কাছে থাকতে না। জায়ানের গায়ে রোশান হাত দেয় যেন অবনীর শরীরে আগুন জ্বালিয়ে দেয়। অবনী চিৎকার করে বলে, আপনি পাগল নাকি? এইভাবে কারো গায়ে হাত দিচ্ছেন কেন? আর আপনি কি ভেবেছেন এইভাবে করলে কেউ আপনাকে পছন্দ করবে? তার চেয়ে বেশি ঘৃণা করবে।
রোশান ঠান্ডা গলায় বলে, ঘৃণাটাও আমি বুঝি অবনী, কিন্তু তুমি শুধু আমার। এটা ছাড়া বর্তমানে আমি আর কিছু বুঝতে চাই না। আপনি কি বুঝাতে চান আর কি বুঝাতে চান না সেটা দেখার টাইম আমার নেই। আজ আমি আপনাকে বলছি, কান খুলে শুনুন। আপনার বাবা এমপি হতে পারে, আপনার হাতে প্রচুর ক্ষমতা থাকতে পারে, কিন্তু আমি আপনাকে পছন্দ করি না। হ্যাঁ, আমি শুধু জায়ানকে ভালোবাসি। এই একটা মাত্র শব্দ যেন কাল হয়ে ওঠে অবনীর জীবনে। রোশান রক্তচক্ষু নিয়ে তাকিয়ে থাকে অবনীর দিকে। অবনী জায়ানের কিছুটা সামনে এসে হাতটা বাড়িয়ে দিয়ে জায়ানকে হাত ধরে সেখান থেকে চলে যায়। রোশান এসব দেখে অসহ্য হয়ে একটা লাথি মারে, সেখানকার টেবিলটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তখনই সে হাতে ইশারায় তানভীরকে কিছু বোঝায় আর তানভীর সেখান থেকে চলে যায়। হঠাৎই রাস্তার মধ্যে কতগুলো মুখোশধারী লোক অবনী আর জায়ানের উপর চড়াও হয়। জায়ানকে আঘাত করে ফেলে দেয়। অবনী চিৎকার করে, কিন্তু ছেলেগুলি স্পষ্ট কিছু বলে না, শুধু জায়ানকে আঘাত করতে থাকে, কিন্তু অবনীকে কিছু করে না। আর অবনী চেয়েও তাদেরকে বাধা দিয়ে সরিয়ে রাখতে পারছে না, কারণ তাদের আদেশ ছিল শুধু জায়ানকে আঘাত করা। জায়ান গুরুতর আহত হয়ে যায়। অবনী কি করবে বুঝতে পারে না, আশেপাশে কাউকে দেখাও যায় না। তাই সে অনেক কষ্ট করে নিজেই কোনো রকম একটা সিএনজিতে করে। ভাই, আমাদের প্ল্যানটা কাজ করেছে। ওই জায়ান্টকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে এসেছি। রওশন চোখ লাল করে বলে, আমি ভয় দেখাতে চেয়েছিলাম। যদি ওই মেয়েটা ওর পাশে থাকে তাহলে আমার ওকে আঘাত করে লাভ কি হলো? আমার সহ্য হচ্ছে না কেন অবনী ওই জায়ানের সাথে আছে। আমি নিজেই ওকে ফিরিয়ে আনবো, এখন আর থামবো না। অবনী জায়ানের মাথার পাশে বসে আছে আর আফসোস করতে করতে বলে, প্লিজ চোখ খোলো জায়ান, তুমি এইভাবে হেরে যেতে পারো না। আমি বুঝতে পারছি কার ইশারায় লোকগুলো এরকম করেছে। প্লিজ তুমি চোখ খোলো। তুমি সুস্থ না হলে ওই অমানুষটাকে কি করে শাস্তি দিব? অবনী জায়ানকে নিয়ে ছুটে ইমার্জেন্সি ওয়ার্ডে। রক্তে ভেজা শার্ট, নিস্তেজ দেহ। ডাক্তার তাড়াহুড়ো করে ভেতরে নিয়ে যায়। অবনী চুপচাপ বসে পড়ে এক কোণে। তখনই সেখানে আসে জায়ানের বাবা মা। তাদের চোখে আতঙ্ক আর অসহ্য কষ্ট। জায়ানের মা কান্নায় জড়িত কণ্ঠে বলতে থাকে, আল্লাহ, আমার ছেলের এ কি অবস্থা দেখছি আমি। কি করলো অত বড় সর্বনাশ আমার ছেলে। তিনি ছুটে যান দরজার দিকে, হাত ছুঁয়ে কাঁদেন, বলেন, জায়ান, তুই চোখ খোল বাবা। আমি তোকে এইভাবে দেখার জন্য জন্ম দেই নাই। জায়ানের বাবা দাঁতে দাঁত কেটে বুকে চাপা হাহাকার নিয়ে বলতে থাকে, যারা আমার ছেলেকে মারলো আমি তাদের ছেড়ে দেব না, কিন্তু আগে আমার ছেলেটাকে সুস্থ করে তোলো। আল্লাহ, ওর কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। তিনি পিছন ঘুরে দেয়ালে ঘুষি মারে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। তখনই ডাক্তার ইমার্জেন্সি রুম থেকে বের হয়ে আসে। জায়ানের বাবাকে এ অবস্থায় দেখে তিনি বলে ওঠেন, রিল্যাক্স করুন, সে এখন বিপদমুক্ত। অনেক রক্তক্ষরণ হয়েছে, কিন্তু ওই মেয়েটা যদি সময় মতো নিয়ে না আসতো তবে অনেক বড় বিপদ হয়ে যেত। আপনাকে ধন্যবাদ ম্যাডাম। ডাক্তার অবনীর দিকে ইশারা করে বলে। জায়ানের মা তখনই ধীরে ধীরে এগিয়ে আসে অবনীর কাছে। তিনি অবনীকে বুকে জড়িয়ে ধরেন এবং বলতে থাকেন, তুই না থাকলে আজকে আমার ছেলেটা থাকতো না। তুই ফেরেশতার মতন আমার ছেলের জীবন হয়ে আশীর্বাদ হয়ে এসেছিস। রোশান ফোনে খবর পায় জায়ানের সাথে এখনো অবনী হসপিটালে উপস্থিত আছে। সে তখন বারান্দায় দাঁড়িয়েছিল, ঠোঁটে জ্বলন্ত ধ্বংস সিগারেট, হাত কাঁপছে, চোখে আগুন। রোশান চল শক্ত করে নিচু গলায় গর্জে ওঠে, এখন মনে হচ্ছে তোকে মেরে ফেলাই ভালো হতো, কিন্তু না, তোকে এত আঘাত করার পরেও সে তোর কাছে রয়ে গেছে অবনী। এবার আমি তোর শরীরে আঘাত করব না, আঘাতটা করব তোর মনে। যেখানে আঘাত করলে তুই এমনিও শেষ হয়ে যাবি। তুই দেখ এবার আমি কি করি। এ কথা বলেই সে সিগারেটটা ছুঁড়ে ফেলে পায়ের নিচে পিষে দেয়। গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। যাওয়ার আগে সে তানভীরকে ফোন দেয় আর বলে, শোন, ওই হসপিটাল আর মেয়েটার বাসা নজরদারি বসা। আর জায়ানের জন্য তো আমি গিফট রেডি করতে যাচ্ছি। আমার ছেলের জীবনে যদি কেউ থেকে যায়, আমি চাই সেটা তুমি হও, কারণ তুমি শুধু ওকে ভালোবাসো না, তুমি ওর জীবন বাঁচিয়েছো।
দূরে দাঁড়িয়ে রোশন শুনছে সব। দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে বলে, এখন আর সময় নেই তোমাকে শুধু ভালোবাসার, তোমাকে নিজের করে আনতেই হবে। এখন আমি যা করব তুমি কখনো বলবে না অবনী। অন্ধকার রাত, কুয়াশার চাদরে ঢাকা শহর। চুপচাপ গাড়ির ভিতরে বসে রোশন, চোখে আগুন জ্বলছে, হাতে তার ফোন। তানভীর ফোনে বলে, ভাই সময় হয়েছে, এবার যাব। ঠান্ডা গলায়, এইবার আর ভয় না, এবার ওকে আমার করে আনার সময় হয়েছে। অবনী আজকে রাত্রে আমার কাছে থাকবে, জোর করে হোক কিংবা অনিচ্ছা সত্যি হোক। রাত 9:30। অবনী হসপিটাল থেকে বের হচ্ছে ক্লান্ত চোখে। হঠাৎ একটা কালো গাড়ি এসে তার সামনে থামে। 4 জন মুখোশধারী লোক টেনে অবনীকে গাড়িতে তোলে। অবনী চিৎকার করতে থাকে, কে আছো, বাঁচাও! এই, তোমরা জানো না আমি কি? ছাড়ো আমাকে বলছি। গাড়ির দরজা বন্ধ হয়ে যায়। ড্রাইভার সিটে বসা সেই লোক মুখ ঘুরিয়ে তাকায়, মুখে হালকা হাসি রেখে বলে, তুমি কে সেটা আমি জানি, কিন্তু তুমি আমার কি সেটা আজও তুমি বুঝতে পারোনি। অবনীর চোখ কপালে উঠে যায়। অবাক হয়ে সে বলে, রোশন, আপনি? এটা আপনি কেন করছেন? আপনি একটা পাগল। আমি আপনাকে পছন্দ করি না। গাড়ি থামান বলছি, আমাকে যেতে দিন। রোশন ঠান্ডা গলায় অবনীর দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে, আমাকে ঘৃণা করো বলে তো প্রেমটা এত গভীর, আর যাদেরকে ঘৃণা করে তাদের মানুষ মনে রাখে বেশি দিন। অবনীকে নিয়ে রোশন চলে যায় শহরের বাইরে, তার পুরনো ফ্যামিলি বাংলোয়। আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আমাকে এইভাবে কেন বন্দি করলেন? এটাই কি আপনার ভালোবাসা? আমাকে বন্দি করে কিসের ভালোবাসা প্রকাশ করতে চান আপনি? রোশনের চোখে পাগলামি, নেশা ভরা কণ্ঠে সে বলে ওঠে, নেশালো কণ্ঠে, তুই তো ভালোবাসিস না আমাকে। তুই যদি আমাকে ভালো নাও বেশি থাকিস তাও আমার সাথে থাক। আমি এত দিন তোকে দূরের থেকে ভালোবেসেছি, এবার একটু কাছ থেকে ভালোবাসি। অবনীর চোখে জল। সে কান্না করতে করতে রেগে বলে ওঠে, তুই একটা নোংরা। আমি তোকে কোনো দিন ক্ষমা করব না। ক্ষমা না কর, কিন্তু আমাকে ভুলেও যাস না। আমি রোশন, যার রাগেও আগুন, প্রেমেও আগুন। গভীর রাত। রোশন অবনীর ঘরে ঢুকে ধীরে ধীরে। অবনী চিৎকার করতে গেলে সে মুখ চেপে ধরে, কিন্তু রোশনের আচরণে হিংস্রতা নেই, তার মুখে কথা নেই, তার চোখ দুটো স্থির, তাতে আছে কষ্ট আর ভালোবাসা। অবনী কিছু বলতে যাবে, করুণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রোশন বলে ওঠে, একটু চুপ কর, আজ কিছু বলবি না, শুধু শুনবি। আমি তোকে ভালোবাসি সেই প্রথম দিন থেকে, যখন তুই আমাকে ঘৃণা করতি। আমি তোর চোখের আগেই প্রেম খুঁজে পেয়েছি। আমি কোনো মেয়েকে কখনো তাকিয়ে দেখিনি। আমি তোর বলা চেটাং চেটাং কথাগুলোকেও ভালোবেসেছি। তোর রাগের মধ্যেও প্রেম দেখি। তুই বুঝলি না, তুই আমার সব কিছু। কথাগুলো বলেই এক ঝটকায় অবনীকে নিজের বুকে টেনে নেয় রোশন। তার কাঁধে মাথা রেখে ফিসফিস করে বলে নরম গলায়, আজ একটু চুপ করে থাক। আমি তোকে কষ্ট দিতে চাই না। তুই চাইলেও আমি তোকে ছেড়ে দিতে পারবো না। আজ না হয় আমাকে ঘৃণা করিস, একটু ভালোবাসা দিয়ে দেখ। তোর জন্য আমি সমস্ত দুনিয়া হাজির করব। এরপর ওরা দুজন দাঁড়িয়ে থাকে নিঃশব্দে। শুধু দমকা হাওয়ার শব্দ আর দুজনের হৃদস্পন্দনের আওয়াজ হতে থাকে। কিছুক্ষণ পর আবার রোশন বলতে থাকে নেশালো কণ্ঠে, তুই যদি একদিন আমার চোখে চোখ রেখে বলিস তুই আমার, তবে আমি সারা জীবন তোর হয়ে থাকবো। আর যদি বলিস আমি ঘৃণার যোগ্য নই, তাহলে তোর সেই ঘৃণাটাকেও আমি নিজের ভিতরে লুকিয়ে রাখবো। শুধু তুই থাক আমার আশেপাশে। এত কিছু বলার পরও যখন অবনীর চোখে ঘৃণা দেখতে পায়, তখন রোশন বলে ওঠে, তুই যদি আমার না হোস তো তোকে কেউ পাবে না। অন্ধকার রাত। বাংলোর বারান্দায় চুপচাপ দাঁড়িয়ে আছে রোশন। তানভীর, রাকিব সবাই তাকে ঘিরে আছে। তানভীর আশ্চর্যান্বিত হয়ে বলতে থাকে, ভাই একটা ঝামেলা হয়ে গেছে। হয়তো ওই মেয়েটার ফোন পুলিশ ট্র্যাক করেছে, এতক্ষণে হয়তো বা ঠিকানাও পেয়ে গেছে। পুলিশ ফোন ট্র্যাক করছে মানে? পুলিশ কি করে জানলো এই ঘটনা?
ভাই, যত নষ্টের মূল হচ্ছে ওই জায়ান। সে এতক্ষণে জেনে গেছে অবনী কিডন্যাপ হয়েছে, আর সেই পুলিশকে এই খবরটা দিয়েছে। গোপন সূত্রে জানতে পারলাম জায়ানের বাবা আর অবনীর বাবা এই আস্তানা খুঁজে বের করার চেষ্টা করছে। এ কথা শোনার পর রসান অগ্নিমূর্তি হয়ে ওঠে। সে যেন আর একটু সময় নষ্ট করতে চায় না। তানভীর, এক কাজ কর, যেভাবে পারিস, যেখান থেকে পারিস, একজন কাজী ডেকে নিয়ে আয়। যদি ইচ্ছা করে আসতে না চায় তবে তাকে উঠিয়ে নিয়ে আসবি। গো, কুইক। এরপর রসান অবনীর রুমে প্রবেশ করে। অবনী রক্তচক্ষু নিয়ে তাকায় রসানের দিকে। রসান ধীরে ধীরে অবনীর কাছাকাছি যায়। তার দিকে তাকাতেই সে ঘৃণার মুখ ফিরিয়ে নেয়। তখন রসান অবনীকে পেছন থেকে হাত ধরে স্থির কণ্ঠে বলে, কেন এমন করিস? আমি এতটাই খারাপ যে আমার দিকে তাকালেও তোর ঘৃণা হয়? প্লিজ এমন করিস না, থাক না একটু আমার মনের পিঞ্জরার বন্দি হয়ে। আমি তোকে পৃথিবীর সমস্ত ভালোবাসা দেব। প্লিজ প্লিজ আমাকে এতটা ঘৃণা করিস না। হয়তো কোনো এক সময় ঘৃণার কারণে আফসোস করবি। কখনো কোনো দিন আমি তোর মতো খারাপ লোকের জন্য আফসোস করব না। ভালোবাসা তো দূরে থাক, আমি তোর মুখটা পর্যন্ত দেখতে চাই না। ঠিক আছে, তাহলে এমন কিছু করি যাতে করে আমার মতো এই ঘৃণিত লোকটাকেই বারবার দেখতে হবে। এ কথা বলেই রোশন ধীরে ধীরে অবনীর পার্স ব্যাগ থেকে ওর মোবাইলটা নিজের কাছে নিয়ে নেয়। অবনী অবাক হয়ে রোশনের দিকে তাকিয়ে থাকে। তানভীর ধীরে বলে ওঠে, ভাই, তুমি কি সত্যি বিয়ে করবা? ও তো রাজি না, জোর করে করবা? রোশনের চোখে আগুন, তার সারা শরীর রাগে কাঁপছে। জোর করব না, কিন্তু ওর চোখের ওই ঘৃণা আমি নিজের ভালোবাসা দিয়ে মুছে দিব। তাকে আমার স্ত্রী করে কাছে রাখবো যতদিন সে না বুঝে। আর আমি শুধু ওকে চাই না, আমি ওর ভিতরে বেঁচে থাকতে চাই। অনেক রাত। ঘরে ঢুকে কাজী সহ কয়েকজন লোক। রোশন অবনীকে নতুন লাল শাড়ি দিলে অবনী সেটা ছুঁড়ে ফেলে দেয়। অবনী চিৎকার করে বলে, তুই একটা পাগল, তুই আমাকে বিয়ে করবি আমার ইচ্ছে ছাড়া? তুই জানিস না এটা অন্যায়? রোশন চোখে টকবগে আগুন নিয়ে এগিয়ে আসে আর বলে, তুই এখনো বুঝিস না অবনী, আমি তোকে ছুতে চাই না, শুধু তোর আত্মা ছুতে চাই। তুই না চাইলে আমি তোকে স্পর্শ করব না, কিন্তু আমি তোর নামের পাশে আমার নাম বসাতে চাই। চোখে চোখ রেখে বল, তুই কি কখনো আমার ভালোবাসা দেখিস না? অবনীর চোখে জল, কিন্তু মুখে ঘৃণার ছাপ। তুই শুধু নিজেকে ভালোবাসিস, আমার সম্মতি ছাড়াই আমাকে ছিনিয়ে আনলি। তুই তো জানিস না ভালোবাসা মানে সম্মান। রোশনের কণ্ঠ ভারী হয়ে যায়। সে বলে, সম্মান দিব, সারা জীবন দিব, কিন্তু তুই আমার কাছ থেকে পালাতে পারবি না। অবনী, তোকে যখন অন্য কারোর সাথে হাসতে দেখি, অন্য কারোর সাথে কথা বলতে থাকি, আমি আমার থাকি না, আমার মধ্যে আগুন জ্বলতে দেখতাম। তোর এক ফোঁটা হাসি আমার অন্য কারোর সাথে সহ্য হয় না। তোর মন না পাই, শরীর তো পাশে থাকবে, আমার নামের পাশে তোর নাম থাকুক, এটুকুই চাই। কাজী সাহেব বসে আছে। অবনী চুপচাপ বসে আছে। রাগে ক্ষোভে চোখে জল গড়িয়ে পড়ছে। চোখ দুটো লাল হয়ে আছে কান্না করার ফলে। রোশন কাপা হাতে অবনীর হাত ধরে বলতে থাকে, এখন আর কোনো উপায় নেই, এত ভেবে চিন্তেও লাভ নেই। অতবার কবুল করে ফেলো, আর তা না হলে তোমার ফ্যামিলির সবাই শেষ হবে, সাথে তোমার বদনাম হবে। এখান থেকে ফিরে গেলে কেউ তোমাকে ভালো মেয়ে বলবে না, তাছাড়া চলে যেতেও পারবে না। রোশন পকেট থেকে একটা পিস্তল বের করে মোবাইলের লাইভ ভিডিও চালিয়ে দেখায়। অবনীর বাবা মায়ের চোখে কাপড় বাঁধা অবস্থায় বসে আছে গার্ডদের বন্দুকের মুখে। অবনী কেঁপে ওঠে আর বলে, আমি তোকে জীবনে কখনো কোনো দিন ক্ষমা করবো না রোশন। ক্ষমা চাইতে আসিনি, বিয়ে করতে এসেছি। সিগনেচার করো তাড়াতাড়ি। হঠাৎ করে রোশনের ফোনের রিংটং বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে মা লেখাটি। না চাইতেও রোশন ফোনটি পিক করে কানে ধরে। তখনই ওই পাশ থেকে ভেসে আসে রোশনের মায়ের গম্ভীর চিৎকার। রোশন, তুই এটা কি করছিস? তুই একটা মেয়েকে এভাবে কেন তুলে নিয়ে এসেছিস? এভাবে কি বিয়ে করা যায়? এই মেয়েটা আমার জান মা, কেউ বুঝবে না, তুমি বুঝতেও চাওনি। তুই কি পাগল হয়ে গেছিস? এভাবে তুই একটা মেয়েকে বন্দি বানাতে পারিস না বাবা। তাছাড়া তোর বাবার রাজনীতিতে এর প্রভাব পড়বে। তুই একবার ভাব তোর বাবা কি করবে এটা শুনলে। আমি কিচ্ছু বোঝাতে চাই না,
তোমাদের ক্ষমতার লোভে আমি আমার ভালোবাসা হারাতে পারবো না। আমি আমার নিজেরটা ঠিকই বুঝে নিব। রোশানের মা তাকে খুব ভালোবাসে। তার মায়ের মধ্যে একটা যন্ত্রণা আছে। চোলের রাজনীতি এবং এইরকম বেপরোয়া তার মোটেও পছন্দ না। তিনি ছেলেকে দেখে অনেক কষ্ট পান, কিন্তু কিছুই করতে পারেন না। রশনি খুশি হয়ে যান, মায়ের হাত থেকে ফোনটা নিয়ে বলে ওঠে, ভাইয়া, তুমি তোমার নিজের জিনিসকেই নিজের করে নাও। সেটা যেভাবেই হোক, ওই মেয়েটাকে কোথাও যেতে দিবে না। যেভাবে পারো বেঁধে রাখো। এ কথা বলেই সে মনে মনে বলতে থাকে, অবনী, তোকে নিয়ে ভাইয়ের পাগলামিটাই ছিল আমার প্লাস পয়েন্ট। এবার আমি দেখব ওই জায়ান তোর পিছনে কি করে ঘুরে। আমাকে রেখে তোকে ভালোবাসে। এবার দেখবি ওই জায়ানের তোর প্রতি ভালোবাসাকে আমি দুমড়ে মুচড়ে মাটির সাথে মিশিয়ে দেব। রোশনের পিস্তলের মুখে এবং বাবা মার বন্দি দশা দেখে কোনো রকমে কলমটা হাতে নিয়ে আঁকাবাঁকা করে সিগনেচার করে দেয় অবনী। সিগনেচার করা শেষ হলেই কলমটা ছুঁড়ে ফেলে দেয়। আজ থেকে তুই আমার। আই নো সমাজে শুধুই আমার, কিন্তু তোর মন সেটা আজও আমার নয়। একদিন হয়তো দিবি, হয়তো একদিন আমায় দেখে বলবি, এই পাগলাটা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো। সবাই বিদায় নিয়ে চলে যায়। রোশান আকাশের দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে থাকে। অন্ধকার রাত, নিস্তব্ধ চারিদিক। রোশানের মনের অশান্তিটা বাড়তেই থাকে। নিজেকে কেমন যেন পাগল পাগল মনে হয় তার কাছে। তখনই সে অবনী যে রুমে আছে সেদিকে পা বাড়ায়। ঘরে ঢুকেই ধীরে অবনীর কাছে বসে। অবনী চুপচাপ, মুখে চাপা রাগ নিয়ে তার সামনে থেকে সরে যেতে চাইলেই রোশান অবনীর হাত ধরে বসিয়ে দিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে বলতে থাকে, আমি তোর গায়ে হাত দিব না, কিন্তু তুই শুধু বল, তুই কি একটু অনুভব করিস না কিছু? এই চোখে চোখ মিলানোর সময় আমার বীজ সম্পদের আওয়াজটা কি তোর বুকে লাগে না? অবনী রাগে চোখ ফিরিয়ে নিয়ে বলে, তুই যা করলি তারপরেও ভালোবাসা খুঁজিস? রোশান জোরে অবনীর হাত চেপে ধরে বলে, ভালোবাসাটা এমনই, যে ভালোবাসে সে পাগল হয়, আর যার জন্য পাগল হয় সে প্রথমে ঘৃণা করে, তারপর যখন বুঝে তখন ফলে সে পাগলটার জন্য তো তার বুক কাঁপে। একরকম জোর করেই রোশান অবনীর কাঁধে মাথা রাখে আর বলে, তুই চাইলে আমায় দূরে ঠেলে দে, কিন্তু আমি তোর পাশে ছায়ার মতন থাকবো, কারণ তুই না থাকলে আমার অস্তিত্ব থাকবে না। আমি এমনটা করতে চাইনি, তবে ইচ্ছু বিরুদ্ধে গিয়ে বিয়ে, সেটা তো শুধুমাত্র তোকে আমার সাথে জড়িয়ে রাখার জন্য করেছিলাম। জায়ান আগে থেকে প্রায় বেশ সুস্থ। জায়ানের মা জায়ানকে জড়িয়ে ধরে আর বলে, তুই কত কষ্টে ছিলি বাবা, আমার তো প্রায় জান বের হয়ে যাচ্ছিল। আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া যে আমার ছেলে আবার সুস্থ হয়ে আমার কাছে ফিরে এসেছে। তখনই জায়ান বলে ওঠে, মা, এই কয়েকদিন অবনীকে দেখছি না, ও কোথায়? জায়ানের মা মাথাটা নিচু করে ফেলে, কিছু বলে না। মাকে এভাবে মাথা নিচু করে চুপ করে থাকতে দেখে সে আবার বলে ওঠে, কি হলো বলো না মা, অবনী এখানে আসেনি কেন? জায়ানের বাবা চোখ মুছতে মুছতে বলে, জায়ান বাপ, তুই আমার সাহসী ছেলে, তোর মতো সাহসী আর কজন আছে? তুই কখনো কোনো কিছু নিয়ে হেরে যাস না বাবা, তোর ভালোবাসা জিতবেই, বিশ্বাস রাখ। বাবার মুখে এমন কথা শুনেই জায়ান কিছুটা স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে। হঠাৎ করেই জায়ানের ডান হাত খলিল কেবিনে প্রবেশ করে। জায়ান খলিলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে অবনীর কথা। খলিল মাথাটা নিচু করে ফেলে আর বলে, ভাই, ওই রোশন। কি হয়েছে? ওই রোশন কি করেছে সে? খলিল কিছুটা ভীতু মুখে বলে ওঠে, ভয়ে, ভাই, ওই রোশন অবনীকে জোর করে বিয়ে করে ফেলেছে। সে তার পরিবারকে বন্দুকের মুখে জিম্মি করে সিগনেচার করিয়েছে কাবিননামায়। এক মুহূর্তের জন্য যেন জায়ানের সবকিছু থেমে যায়। বাইরে টিপ টিপ বৃষ্টির শব্দটাও কানে আসছে না, কেবল হৃদ স্পন্দনের শব্দ যেন কানে পাচ্ছে। চোখ দুটো লাল হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, তার ঠোঁট কাঁপছে, গলার স্বর জমে গিয়েছে। জায়ান আস্তে আস্তে কাপা গলায় বলতে থাকে, কি? ও বিয়ে করলো জোর করে আমার অবনীকে? সে যেন এক বুক ফাটা আত্মযন্ত্রণায় ছটফট করতে থাকে। জায়ানের চোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুজল। সে তীব্র কণ্ঠে বলে ওঠে, যে মেয়েটা আমার চোখের আলো ছিল তার গায়ে কেউ জোর করলো, আর আমি এই বিছানায় পড়ে রইলাম। আমি এতটাই হতভাগা যে তাকে ধরে রাখতে পারিনি, তার বিপদে পাশে থাকতে পারিনি।
জায়ান বেড থেকে নেমে যায়, আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, তুই যদি শুনতে পারিস রোশন, তাহলে শোন। তুই আমার ভালোবাসাকে শক্তির জোরে দখল করেছিস, কিন্তু হৃদয় কখনো কারোর বন্দুকের সামনে মাথা নত করে না। জায়ানের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে, গলার স্বর কাঁপছে, তবুও সে বলছে, আমি তোর বিরুদ্ধে দাঁড়াবো। আমি একা হব, আহত হব, ভেঙে যাব, তবুও দাঁড়াবো। কারণ অবনী শুধু আমার ভালোবাসা না, ও আমার আত্মার একমাত্র অধিকারী। তুই ভেবেছিস তোর ক্ষমতা দিয়ে তুই সবকিছু পেয়ে যাবি? তুই আমার ভালোবাসাকে বন্দুক দিয়ে কিনে নিয়েছিস। এবার আমি আসছি তোর ক্ষমতার ভেতরে আগুন লাগাতে। সে কোথাও একটা ফোন করে, তারপর ওই পাশ থেকে হ্যালো বলতেই জায়ান বলে ওঠে, আমার কিছু পুরনো নাম্বার লাগবে। আগামী সপ্তাহে ইউনিভার্সিটির কালচারের নাইট আছে, সেইখানে আমি এমনভাবে যেতে চাই যেন সব কিছু থমকে যায়। আমি আগের জায়ান হয়ে নয়, আরও বেশি নতুন জায়ান হয়ে যেতে চাই, যার রক্তে ঠান্ডা প্রতিশোধের নেশা থাকবে।